হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। মাস তিনেক পরে কলিকাতার একটা বাসায় একদিন সকালবেলায় ঘুম ভাঙিয়া সতীশ বিছানায় এপাশ ওপাশ করিতে করিতে হঠাৎ স্থির করিয়া বসিল, আজ সেই স্কুলে যাইবে না। সে হোমিওপ্যাথি স্কুলে পড়িতেছিল। এই কামাই করিবার সংকল্পটা তাহার মনের মধ্যে সুধা বর্ষণ করিল এবং মুহূর্তের মধ্যে বিকল দেহটাকে সবল করিয়া তুলিল। সে প্রফুল্ল মুখে উঠিয়া বসিয়া তামাকের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। ঘরে ঢুকিল সাবিত্রী। সে অনতিদূরে মেঝের উপর বসিয়া পড়িয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল, ঘুম ভাঙল বাবু? সাবিত্রী বাসার ঝি এবং গৃহিণী। চুরি করিত না বলিয়া খরচের টাকা কড়ি সমস্তই তাহার হাতে। একহারা অতি সুশ্রী গঠন, বয়স বোধ করি 21-22-এর কাছাকাছি, কিন্তু মুখ দেখিয়া যেন আরও কম বলিয়া মনে হয়। সাবিত্রী ফর্সা কাপড় পরিত এবং ঠোঁট দুটি পান ও দোক্তার রসে দিবারাত্রি রাঙা করিয়া রাখিত। সে হাসিয়া কথা কইতে যেমন জানিত, সে হাসির দামটিও ঠিক তেমনি বুঝিত। গৃহসুখ বঞ্চিত বাসার সকলের উপরই তাহার একটা আন্তরিক স্নেহ মমতা ছিল। অথচ কেহ সুখ্যাতি করিলে বলিত, যত্ন না করলে আপনারা রাখবেন কেন বাবু? তাছাড়া বাড়ি গিয়ে গিন্নিদের কাছে নিন্দে করে বলবেন, বাসার এমন ঝি যে পেট ভরে দুবেলা খেতেও দেয় না, ও অপযশের চেয়ে একটু খাটা ভালো, বলিয়া হাসি মুখে কাজে চলিয়া যাইত। বাসার মধ্যে শুধু সতীশই তাহার নাম ধরিয়া ডাকিত, যা তা পরিহাস করিত এবং যখন তখন বকশিস দিত। সতীশের উপর তাহার স্নেহটা কিছু অতিরিক্ত ছিল। সারাদিন সমস্ত কাজকর্মের মধ্যে বোধ করি এই জন্যই সে তাহার একটি চোখ এবং একটি কান এই উন্নত বলিষ্ঠ চারুদর্শন যুবকটির উদ্দেশ্যে নিযুক্ত রাখিত। বাসায় সকলেই ইহা জানিত এবং কেহ কেহ সকৌতুকে ইঙ্গিত করিতেও ছাড়িত না। সাবিত্রী জবাব দিত না, মুখ টিপিয়া হাসিয়া কাজে চলিয়া যাইত। সতীশ কহিল, হ্যাঁ, ঘুম ভাঙল, বলিয়াই বালিশের তলা হইতে একটা টাকা ঠং করিয়া ফেলিয়া দিল। সাবিত্রী টাকাটা তুলিয়া লইয়া বলিল, সকালবেলায় আবার কি আনতে হবে? সতীশ বলিল, সন্দেশ, কিন্তু আমার জন্য নয়, এখন রেখে দাও, রাত্রে তোমার বাবুর জন্য কিনে নিয়ে যেও। সাবিত্রী রাগ করিয়া টাকাটা বিছানার উপর ফেলিয়া দিয়া বলিল, রেখে দিন আপনার টাকা, আমার বাবু সন্দেশ খেতে ভালোবাসে না। সতীশ টাকাটা পুনরায় ফেলিয়া অনুনয়ের স্বরে কহিল, আমার মাথা খাও সাবিত্রী, এ টাকা আমাকে কিছুতেই ফিরুতে পারবে না। আমি সত্যি তোমার বাবুকে সন্দেশ খেতে দিয়েছি। সাবিত্রী মুখ ভার করিয়া বলিল, যখন তখন আপনি মেয়ে মানুষের মতো মাথার দিব্যি দেন, এ ভারী অন্যায়। বাবুটাও আমার নেই, বাবু আমার আপনি, আপনারা। সতীশ হাসিয়া বলিল, আচ্ছা দাও টাকা, কিন্তু বলো, আমরা ছাড়া যদি আর কোনো বাবু থাকে তো তার মাথা খাই। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, আমার বাবু কি আপনার সতীন যে মাথা খাচ্ছেন? সতীশ কহিল, আমি তার মাথা খাচ্ছি না, তিনি আমার খাচ্ছেন, আমি তো বরং তাকে সন্দেশ খাওয়াচ্ছি। সাবিত্রী মুখ ফিরাইয়া হাসি দমন করিয়া হঠাৎ গম্ভীর হইয়া বলিল, চাকর দাসীর সঙ্গে এরকম করে কথা কইলে ছোট লোক প্রশ্রয় পেয়ে যায়, আর মানে না, একটু বুঝে সমঝে কথা কইতে হয় বাবু, নইলে লোকেও নিন্দে করে। বলিয়া টাকাটা তুলিয়া লইয়া সে ঘরের বাহির হইয়া গেল। কিন্তু অনতিকাল পরেই ফিরিয়া আসিয়া বলিল, আজ এবেলা কি রান্না হবে? রন্ধনশালা সম্পর্কীয় যাবতীয় ব্যাপারে সতীশ যে একজন গুণী লোক সে পরিচয় সাবিত্রী পূর্বেই পাইয়াছিল। সেই জন্য প্রত্যহ সকালবেলা একবার করিয়া আসিয়া সতীশের হুকুম লইয়া যাইত এবং নিজে দাঁড়াইয়া থাকিয়া বামন ঠাকুরের দ্বারা সমস্তটুকু নিখুঁত করিয়া সম্পন্ন করিয়া লইত। ইতিমধ্যে চাকর তামাক দিয়া গিয়াছিল। সতীশ আর একবার কাত হইয়া শুইয়া পড়িয়া বলিল, যা খুশি। সাবিত্রী বলিল, আবার রাগও আছে যে? সতীশ দেয়ালের দিকে মুখ ফিরাইয়া তামাক টানিতে টানিতে বলিল, পুরুষ মানুষ, রাগ থাকবে না, আজ আমি খাবও না। সাবিত্রী বলিল, আর কোথাও জুটেছে বোধ হয়, কিন্তু সে যাই হোক সতীশবাবু, স্কুলে আপনাকে যেতেই হবে, তা বলে রাখছি। এই অল্পকালের মধ্যেই নিয়মিত স্কুলে যাওয়া ব্যাপারটা পুনরায় সতীশকে বোঝার মতো চাপিয়া ধরিতেছিল এবং নানা ছলে নানা উপলক্ষে সে যে কামাই করিতে শুরু করিয়াছিল সাবিত্রী তাহা লক্ষ্য করিয়া দেখিতেছিল, আর সেই ছলনার পুনরাবৃত্তির সূত্রপাতেই সে টের পাইল।
সতীশ ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কৃত্রিম ক্রোধেশ্বরে বলিল, শুভকর্মের গোড়াতেই ঠুকো না বলছি। সাবিত্রী কহিল, তা তো বলবেন, কিন্তু এন্ট্রান্স পাশ করতে 24 বছর কেটে গেল, এই ডাক্তারি পাশ করতে 64 বছর কেটে যাবে যে। সতীশ রাগতভাবে বলিল, মিথ্যা কথা বলো না সাবিত্রী, আমি এন্ট্রান্স পাশ করিনি। সাবিত্রী হাসিয়া উঠিয়া বলিল, এটাও করেননি? সতীশ ঘাড় নাড়িয়া বলিল, না, হিংসুটে মাস্টারগুলো আমাকে পাশ করতেই দেয়নি। সাবিত্রী এবার মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। তারপরে বলিল, তবে এটা হবে কি? কোনটা, এই ডাক্তারিটা? সতীশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা সাবিত্রী, গাধার মতো লোকগুলো এক্সামিন পাশ করে কি করে বলতে পারো? সাবিত্রী হাসি চাপিয়া বলিল, গাধার মতন, কিন্তু গাধা নয়, যারা ঠিক গাধা তারা পারে না। সতীশ ব্যস্তভাবে দরজার বাহিরে গলা বাড়াইয়া একবার দেখিয়া লইল, পরেক্ষণে স্থির হইয়া বসিয়া একটু গম্ভীর হইয়া বলিল, কেউ যদি শোনে তো সত্যিই নিন্দে করবে। আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে কথা বলছো? এর কোনো কৈফিয়তই দেওয়া চলবে না। হায় রে, কর্মদোষে আর সাবিত্রী বাসার দাসী, তাই সে এই আঘাতটুকু সহ্য করিয়া লইয়া বলিল, তা বটে, বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সতীশ আর একবার অলসের মতো বিছানায় শুইয়া পড়িল। তাহার মনের মধ্যে কর্মহীন সারাদিনের যে ছবিটা উজ্জ্বল হইয়া উঠিতেছিল, সাবিত্রীর কথার গায়ে তাহার অনেকটাই মলিন হইয়া গেল, এবং যে ব্যথাটুকু বহন করিয়া সাবিত্রী নিজে চলিয়া গেল, তাহাও তাহার ছুটির আনন্দকে বাড়াইয়া দিয়া গেল না। এবং যদিচ সে মনে মনে বুঝিল আজ আর কামাই করিয়া লাভ হইবে না, তথচ কিছুই না করিবার লোভেও সে ত্যাগ করিতে না পারিয়া অলস বিরক্ত মুখে বিছানাতেই পড়িয়া রহিল। কিন্তু যথাসময়ে স্নানের জন্য তাগিদ পড়িল। সতীশ উঠিল না, বলিল, তাড়াতাড়ি কি, আমি তো আজ আর বাহির হব না। সাবিত্রী ঘরে ঢুকিয়া কহিল, সে হবে না, আপনাকে স্কুলে যেতেই হবে। যান, আপনি স্নান করে খেয়ে নিন। সতীশ বলিল, তোমাকে কি আমার অছি বহাল করে করা হয়েছে যে এমন করে পীড়াপিড়িকো লাগিয়েছ? আজ আমি পাদমেকং ন গচ্ছামি। সাবিত্রী একটুখানি হাসিল, বলিল, না যান তো স্নান করে খেয়ে নিন, আপনার কুঁড়েমিতে দাসী চাকরে কষ্ট পায় সেটা দেখতে পান না? সতীশ বলিল, এ কীরকম দাসী চাকর যে 9টা না বাঁচতে কষ্ট পায়? না, এ ভাষা আমাকে বদলাতেই হবে, না হলে শরীর টিকবে না দেখছি। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, তাহলে আমাকেও বদলাতে হবে। কিন্তু বলিয়া ফেলিয়া সে তাড়াতাড়ি নিজের কথাটা চাপা দিয়া বলিয়া উঠিল, ততক্ষণে কিন্তু আপনাকে এই বাসার নিয়মই মেনে চলতে হবে, স্কুলেও যেতে হবে। নিন, উঠুন, বেলা হয়ে যাচ্ছে। বলিয়াই সতীশের ধুতি ও গামছা স্নানের ঘরে রাখিয়া আসিতে দ্রুতপদে বাহির হইয়া গেল। সতীশ প্রত্যহ নিয়মিত সন্ধানিক করিত। আজ সে স্নান করিয়া আসিয়া পূজার আসনে বসিয়া দেরি করিতে লাগিল। সাবিত্রী 2-3 বার আসিয়া দেখিয়া গিয়া দরজার বাহির হইতে ডাকিয়া বলিল, আর কেন? বাড়া ভাত ঠান্ডা হয়ে গেল যে, স্কুলে যেতে হবে না আপনাকে, দয়া করে দুটি খেয়ে নিয়ে আমাদের মাথা কিনুন। সতীশ আরও মিনিট 5 নিঃশব্দে বসিয়া থাকিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, পূজা আহ্নিকের সময় গোলমাল করিলে কি হয় জানো? সাবিত্রী বলিল, কোষাকুষি সামনে নিয়ে ছল করলে কি হয় জানেন? সতীশ চোখ কপালে তুলিল, ছল করছিলাম? কক্ষণো না। সাবিত্রী কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল। তারপরে বলিল, তা আপনিই জানেন, কিন্তু আপনারও তো অন্য দিন এত দেরি হয় না। যান, ভাত দেওয়া হয়েছে, বলিয়া চলিয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ রাত্রি।